শুরুতেই রয়েছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মতৈক্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে ঐক্যমত্য কমিশন। এদিকে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি ইনকালাব মঞ্চের, তা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। এনবিআরে দুদকের আতঙ্ক, দুদকের তদন্ত জালে আরও 5 কর্মকর্তা। গুম কমিশনের প্রতিবেদনে উঠে আসলো র্যাব ও ডিজিএফআই এর নিষ্ঠুরতা। অবশেষে আইনের আওতায় এনসিটিভি নিয়ে ঢাকা ক্লাবে গোপন বৈঠকের ষড়যন্ত্রকারীরা। পিআর পদ্ধতি পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের। গাজায় একদিনে 140 বারের বেশি হামলা চালালো ইসরায়েল। ট্রাম্পের আশা আগামী সপ্তাহে স্বাক্ষরিত হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি। চাঁদা না পেয়ে গাজীপুরের ব্যবসায়ীর বাড়িতে ছাত্রদল নেতার হামলা ও ভাঙচুর। এছাড়াও থাকছে জুলাইয়ের বিশেষ আয়োজন, ফিরে দেখা জুলাইয়ের সেই দিনগুলি। মূল সংবাদে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দফায় দফায় আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রত্যাশিত ঐক্যমত্যের দেখা মিলছে না। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ, সাংবিধানিক পদসহ নানা বিষয়ে দলগুলোর ঐক্যমত্যের বিস্তর ফারাক রয়েছে। অবশ্য কমিশন দাবি করছে তারা আশাবাদী এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাতে পারবে। এদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া একাধিক দলের নেতারাও ঐক্যমত্য নিয়ে তাদের সংশয় প্রকাশ করেছেন। তারা বলছেন, ঐক্যমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছি, কিন্তু 2-3টি দল রিজিড পজিশনে আছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না। অগ্রগতি নিয়ে খোদ হতাশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ নিজেই। সর্বশেষ অনুষ্ঠিত সংলাপে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। তবে জুলাই সনদ স্বাক্ষরের সময়সীমার কথা তুলে ধরে তিনি জানান, আমরা প্রতিশ্রুতি দিয়েছি জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদে উপনীত হওয়ার। আশা করছি জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যাবে। এদিকে মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগকে জাতি আন্তরিক শ্রদ্ধা ভরে চিরকাল মনে রাখবে বলেও তিনি মন্তব্য করেন। অতি শীঘ্রই জুলাই সনদের ঘোষণা না এলে আগামী 3রা আগস্ট সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ইনকালাব মঞ্চ। মঙ্গলবার রাজধানীর শাহবাগ থেকে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালনকালে এই কঠোর হুঁশিয়ারি দেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে এই লং মার্চ কাকরাইল মোড়ে এসে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শরীফ ওসমান হাদি বলেন, জুলাই কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সাধারণ জনগণের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নাম। সরকার যদি 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করে তাহলে আমরা 3রা আগস্ট কফিন মিছিল করে সচিবালয় ঘেরাও করব। তিনি আরো বলেন, আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা এড়ানো চলবে না। এ সময় ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা ছাড়াও আহতদের সুচিকিৎসা, ফ্যাসিবাদের পক্ষে কাজ করা আমলা, মন্ত্রী, এমপিদের বিচার দাবি, রাজনৈতিক নিপীড়নের অবসান সহ মোট 13 দফা দাবি তুলে ধরা হয়। জাতীয় রাজস্ব বোর্ডে এখন দুর্নীতি দমন কমিশনের আতঙ্ক বিরাজ করছে। সোমবার এনবিআরের 6 কর্মকর্তার পর গতকাল আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত অনুসন্ধান কার্যক্রম শুরুর কথা জানায় দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি। এরপর থেকে দুদকের তদন্ত জালে কারা পড়তে যাচ্ছেন এই নিয়ে কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ, উৎকণ্ঠা। এনবিআরের এই 11 জন সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে শুল্ক, ভ্যাট ও আয়কর আদায়ের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে বলে দুদক সূত্রে জানা গেছে। এদিকে যাদের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু হয়েছে তাদের অধিকাংশই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিল। তাই আন্দোলনের কারণে দুদক তদন্ত করছে কিনা এমন প্রশ্ন করছেন অনেকেই। এ বিষয়ে জানতে চাইলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব বলেন, দুদকের তদন্তের সঙ্গে আন্দোলনের অবশ্যই একটা সম্পর্ক রয়েছে। যাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগের কথা বলা হচ্ছে এটা আগে থেকেই নিশ্চয় হয়ে আসছিল, তো এখন কেন তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে? এনবিআর এর আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল বিধায় তাদের হয়রানি করার জন্য দুদক তদন্তের কথা বলছে।
অন্যদিকে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আগে থেকেই দুদকের তদন্ত চলছিল, এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তিনি নিশ্চিত করে বলেন, এ আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন কিন্তু সৎ অফিসার হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত চলছে না। এদিকে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। গুম সংক্রান্ত কমিশনের সম্প্রতি প্রতিবেদনে শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় একটি ভয়ঙ্কর ও নিষ্ঠুর চর্চার প্রতিষ্ঠা পেয়েছিল বলে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে র্যাব ও ডিজিএফআই এর মাধ্যমে পরিকল্পিতভাবে হাজারো নিরীহ নাগরিককে গুম করে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে বাধ্য করা হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে গুম ছিল একটি সুপরিকল্পিত ও পদ্ধতিগত রাষ্ট্রীয় চর্চা। র্যাব ২, সিপিসি ৩, টিএফআই সেল এবং সিটিটিসির মতো ইউনিটগুলোতে নির্যাতনের জন্য বিশেষ কৌশল ও যন্ত্রপাতি ব্যবহার করা হতো, যার মধ্যে রয়েছে ঘূর্ণায়মান চেয়ার, পুলিশ সিস্টেম এবং শব্দ নিরোধক নির্যাতন কক্ষ, যাতে ভুক্তভোগীদের চিৎকার বাইরের কেউ শুনতে না পায়। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং রাষ্ট্রীয়ভাবে গোপনীয় ও কার্যকর রাখার একটি প্রাতিষ্ঠানিক আয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়, ভুক্তভোগীদের আটক ও হেফাজতের কোনো আনুষ্ঠানিক রেকর্ড রাখার নিয়ম ছিল না, ফলে নিরাপত্তা বাহিনীগুলো দায়মুক্ত থাকত। শরীরে নির্যাতনের চিহ্ন মুছে ফেলার জন্য মলম লাগানো হতো কিংবা দাগ মুছে যাওয়ার আগ পর্যন্ত আটক রাখা হতো। বহু ভুক্তভোগী স্পষ্ট নির্যাতনের চিহ্ন সহ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হলেও বিচার ব্যবস্থা ছিল নির্বিকার। শারীরিক নির্যাতনের পাশাপাশি গুমের শিকাররা মানসিক নির্যাতন ও সন্ত্রাসেরও শিকার হয়েছিলেন। অর্ধেকের বেশি ভুক্তভোগীকে খাবার দেওয়া হতো না, চোখ বেঁধে ও হাতকড়া সহ একাকী সেলে রাখা হতো। দিনের পর দিন ঘুমাতে না দিয়ে জাগিয়ে রাখা, খালি পায়ের ওপর বসিয়ে রাখা, মশার কামড় সহ্য করানো, এসব ছিল তাদের দৈনন্দিন দুঃখ। গুম সংক্রান্ত কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা দীর্ঘ শাসনকালকে সবচেয়ে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশেষে আইনের আওতায় আনা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের বিনামূল্যের পাঠ্য বই ছাপা নিয়ে ষড়যন্ত্রকারী ঢাকা ক্লাবের গোপন বৈঠকের হোতাদের। মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে অনিয়ম, কারসাজি ও নিম্নমানের কাগজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই ছাপানোর দায়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই আনন্দ প্রিন্টার্স লিমিটেডের মালিক এবং বাংলাদেশ মুদ্রণ শিল্পী সমিতির সভাপতি রব্বানী জব্বার সহ ৫০টির মতো মুদ্রণ প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই প্রতিষ্ঠানগুলো গত ১০ বছরে এনসিটিভি থেকে বই সরবরাহ সংক্রান্ত কতটি কার্যাদেশ পেয়েছে, কার্যাদেশগুলো বছর ভিত্তিক মূল্য, নিম্নমানের বই সরবরাহ করা বা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অন্য কোনো অনিয়ম আছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা হয়েছিল কিনা, এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। প্রসঙ্গত, বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিনামূল্যের পাঠ্য বই ছাপা নিয়ে এ সকল প্রতিষ্ঠানের মালিকেরা ৭-৫ করে ১৫ বছর ধরে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ লুট করেছে। তারই ধারাবাহিকতায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই প্রশাসনে ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক একটি চক্রের সহযোগিতায় পাঠ্যপুস্তক মুদ্রণের টেন্ডার নিয়ে ঢাকা ক্লাবে গত ২১ জুন একটি গোপন বৈঠক আয়োজন করতে চেয়েছিল। ওই বৈঠকে অংশ নিতে ১১৬টি ছাপাখানার মালিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। অতঃপর গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে শেষ মুহূর্তে বৈঠকটি বানচাল হয়ে যায়। বিদ্যমান অবস্থা ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী বা আদৌ উপযোগী কিনা তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে। তাই তিনি সব রাজনৈতিক নেতাকে এই বিষয়ে ভেবে দেখার অনুরোধ করেন। ইসরায়েলি সেনাবাহিনী গত একদিনে গাজায় ১৪০ বারের বেশি হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার করা এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপকূলীয় একটি ইন্টারনেট ক্যাফেতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়াও ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের স্থানগুলোতেও হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা জুড়ে নিহত হয়েছেন অন্তত ৯৫ জন ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে তিনি আশাবাদী।
সোমবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর ২৭ ধরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বজলুর রহমান রাতেই টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী বজলুর রহমান জানান, তিনি পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবৎ ২৭ ধরপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। গত শনিবার বাসার ৩য় তলার নির্মাণ কাজ শুরু করলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ খান সহ একদল লোক ১.৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মেরে ফেলার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার মাগরিবের নামাজের পর মিরাজ খানের নেতৃত্বে নিহাদ আলম খান, মুন্না, মামুন ও আব্দুল মতিন সহ ২০-২৫ জন চাপাতি, লোহার রড, লোহার পাইপ সহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুটি মোটরসাইকেল, আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে নগদ ৬ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্ক সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা মিরাজ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নির্মাণ সামগ্রীর ব্যবসা করেন। বজলুর রহমানের সাথে ব্যবসা বিষয়ে কথা বলতেই তিনি গিয়েছিলেন, অন্য কিছু নয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে। ফিরে দেখা জুলাইয়ের সেই দিনগুলি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ২রা জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শাহবাগ মোড় ১ ঘণ্টা অবরোধ করে তারা সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। অন্যদিকে এই দাবিকে সমর্থন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা আরিচা মহাসড়ক অন্তত ২০ মিনিট অবরোধ করে রাষ্ট্রীয় অবিচারের প্রতিবাদ জানান। এরপর বেলা ২:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এ সময় তারা কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক সহ আরও বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং তারা শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে আসে। তখন শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা সরে যেতে বাধ্য হয়। সেদিন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন থামবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, এটা শুধু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়, এটা রাষ্ট্রের আদর্শ রক্ষার আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনা বংশগত নয়, এটা নৈতিক মূল্যবোধ, আর সে আদর্শে আমরা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।